আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ফাস্ট টিউটোরিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের আফ্রিসার, পড়ছি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল তোমাদের অনেকেরই স্বপ্ন নটর ডেম কলেজ। ওকে, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত সামান্তরিক সূত্র যা যা আমাদের দরকার সামান্তরিক সূত্রে সব কিছু আমরা পড়েছি, রাইট? আজকে থেকে আমরা যে চতুর্থ সূত্র বলবো না, চতুর্থ আরেকটা যে টপিক আমাদের লাগে সেটা হচ্ছে উপাংশ সূত্র। তো উপাংশ সূত্র স্টার্টিংয়ে যাব। আজকে আমরা উপাংশ সূত্রটা স্টার্ট করব। আমি চেষ্টা করব আজকের মধ্যে শেষ করার, কিন্তু দেখা যাক কতটুকু করি। তো উপাংশ এই বেসিকটা আসে হচ্ছে আমাদের 9-10-এর একটা ইম্পর্টেন্ট টার্ম ছিল, সেটা ছিল লম্ব বিক্ষেপ। সেই লম্ব বিক্ষেপ টার্ম থেকে। আচ্ছা, তাহলে লম্ব বিক্ষেপ এবং উপাংশ একদম বেসিক থেকে আমি আনার চেষ্টা করতেছি। তো বেসিক থেকে আনার একটা প্রসেস তোমাকে বলি। মনে করো তুমি এই পাশে আমি লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা করব, এই পাশে আমি লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা করব, এবং এই পাশে আমি উপাংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দুইটা একসাথে পাশাপাশি করার একটি স্পেশাল কারণ আছে, একটু পরেই বুঝতে পারবা। আমরা আগে উপাংশের একটা বেসিক ধারণা নিব যে উপাংশ জিনিসটা কি, তারপরে বিভিন্ন জায়গায় আমরা উপাংশটা দেখব। ঠিক আছে, মানে লম্ব উপাংশ বা এই টাইপের জিনিসপত্র। আচ্ছা, ফার্স্টে আমরা লম্ব বিক্ষেপ সম্পর্কে একটু বলি। মনে করো দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এইদিকে বরাবর কাজ করতেছে, ধরো এ, ঠিক আছে, আরেকটা ভেক্টর ধরো দিলাম এইদিকে, এটা হচ্ছে আমার বি। তাহলে লম্ব বিক্ষেপ এইটা আসলে যদি সহজভাবে বাংলা কথায় বলতে চাই, এই জিনিসটা হচ্ছে ছায়া। কি? এটা একটা ছায়া, এটা হচ্ছে আমাদের ছায়া। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এটার মান আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলি, লম্ব অভিক্ষেপ আর উপাংশের মধ্যে একটা রিলেশনটা আমি একটু বলে নিলে মনে হয় সুবিধা হয়। সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ হচ্ছে স্কেলার, স্কেলার, এবং উপাংশ যেটা রয়েছে, উপাংশটা রয়েছে আমাদের ভেক্টর। মানে উপাংশ ভেক্টর হলে উপাংশের যে মানটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। অর্থাৎ আমরা বলতেছি যেহেতু উপাংশ একটা ভেক্টর, তাহলে তুমি যদি উপাংশকে ভাঙো, উপাংশ যেহেতু একটা ভেক্টর, এটাকে তুমি যদি ভাঙো তুমি পাবা লম্ব অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। ঠিক আছে, লম্ব বিক্ষেপ ইন্টু একক ভেক্টর, এই টাইপের জিনিসপত্র। অর্থাৎ আমরা যদি লম্ব বিক্ষেপের সাথে ডিরেকশনটা অ্যাড করে দিই, লম্ব বিক্ষেপ একটা স্কেলার রাশি, তো লম্ব বিক্ষেপের সাথে যখন আমরা একটা ডিরেকশন অ্যাড করে দিব তাহলে সেটাই আমাদের উপাংশ হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো জিনিসটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। খেয়াল করো, আমরা আবার ফেরত আসি। আমাদের দুটো ভেক্টর কাজ করতেছিল এ বি, আমাকে বলছে যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? বি এর, মানে বি এর লম্ব বিক্ষেপ। তার আগে একটা কথা, এই যে কোনটা সেই কোনটা থিটা, ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এখন আমি বলছি যে লম্ব বিক্ষেপ মানে আসলে ছায়ার মতো। তাহলে এ এর উপর, অর্থাৎ এ যেটা আছে এটার উপরে, এ এর উপরে, এ এর উপরে বি এর ছায়া কি হবে বলতো? বি এর ছায়াটা এরকম হবে, এই যে এতটুকু হবে, এতটুকু হবে বি এর ছায়া। এতটুকুর মান কত হবে বলতো? আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করো, এই ত্রিভুজটা যদি তুমি খেয়াল করো, তুমি যদি এই জায়গাটাতে cos থিটা নাও, cos থিটা নাও, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত বলতো? অতিভুজ হচ্ছে তোমার এইটা, এইটা কত? বি। আর ভূমি কত? ভূমিটাই আমাকে বের করতে বলছে, ধরো এক্স। তাহলে এক্স সমান সমান আমি পাই বি cos থিটা। তাহলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি cos থিটা। অর্থাৎ তুমি যখন এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করতে চাচ্ছ, তখন যে টার্মটা তোমার আসবে সেটা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ হলে বি cos থিটা। দেখো, বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা, বি এর লম্ব বিক্ষেপ বি এর cos থিটা, বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা। ঠিক আছে। আচ্ছা, আমি যদি উল্টা দিয়ে বলতাম, ধরো আমি এরকম বলছি যে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হতো বলতো? কার লম্ব বিক্ষেপ? এ এর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? এ এর লম্ব বিক্ষেপ। তাহলে এটা হতো এ cos থিটা, রাইট?
এই জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারছো। এই সেম জিনিস, অর্থাৎ এই যে ভ্যালুটা তুমি পাচ্ছ এখান থেকে বি কস থিটা এই কস থিটা, এগুলোর সাথে তুমি যদি ভেক্টরটা অ্যাড করে দাও, একক ভেক্টর অ্যাড করে দাও, তাহলেই বেসিক্যালি তুমি আসলে উপাংশটা পেয়ে যাবে। তাহলে এই সেম চিত্রেও এখানেও হবে। তাহলে এই পাশের যে চিত্রটা হবে সেটা যদি আমি একটু আঁকাতে যাই বা লিখতে চাই, জিনিসটা এরকম হবে, খেয়াল করো। এদিক বরাবর হচ্ছে আমার সেই এ, এদিক বরাবর আমার হচ্ছে বি, এবং এই মধ্যবর্তী কোণটা আমার থিটা, এবং সে হচ্ছে এইখানে ছায়াটা, এইদিকে হচ্ছে ছায়া, তার ছায়াটা এতটুকু, রাইট? এবং এইটা আমরা বলছি যে তুমি যখন এর উপর বি এর উপাংশ নিচ্ছ, এবার কিন্তু উপাংশ, বি এর উপাংশ যখন নিচ্ছ, এর উপর বি এর উপাংশ যখন নিচ্ছ, সেটা মান কত হবে বলতো? তোমাকে বলছি যে উপাংশ এটা সমান সমান কি বলতো? লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে এই উপাংশের মান ইনটু ইটা, ইটা হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ তুমি যদি উপাংশকে এইভাবে লিখতে চাও, ধরো উপাংশ, এটার যদি মান তুমি লিখতে চাও, এটার মানই তুমি পাবা হচ্ছে লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই জিনিসটা আমি এখানে একটু অ্যাপ্লাই করি। এর উপর বি এর উপাংশ আমাকে বের করতে বলছে, তাহলে এর উপর বি এর উপাংশ বের করতে হলে এটার মান কি হবে বলতো? এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর লম্ব বিক্ষেপ কি বলতো? বি কস থিটা। একটু আগে কিন্তু দেখলাম এই পাশে বি কস থিটা, এবং একক ভেক্টর, যেহেতু উপাংশ এখানে একটা একক ভেক্টর হবে। এখন কথা হলো এই একক ভেক্টরটা কার বরাবর হবে? ভালো করে বুঝো, তুমি যে এখানে একক ভেক্টরটা নিচ্ছ, সেই একক ভেক্টরটা কার বরাবর হবে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই একক ভেক্টরটা কার বরাবর হবে? দেখো, এখন এই যে একক ভেক্টরটা আছে, বলা হয়েছে এ এর উপর, খেয়াল করো, বি এর উপাংশ, তার মানে বি এর যে উপাংশটা আছে সেটা হচ্ছে এ এর উপরে, হচ্ছে বি এর যে উপাংশ আছে সেটা হচ্ছে এ ভেক্টরের উপর, বি এর উপাংশটা হচ্ছে এ ভেক্টরের উপর, অর্থাৎ এইটা। তাহলে এই যে উপাংশ সেটা ডিরেকশনও হবে এ এর দিকে, সেটা ডিরেকশনও হচ্ছে আমার এ এর দিকে। তাহলে ইটা এটা হবে এ বরাবর একক ভেক্টর, এ বরাবর একক ভেক্টর। আবার বলি, বি এর উপাংশ বি কস থিটা, এর উপর এ বরাবর একক ভেক্টর। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটাকে এভাবে আরো সহজভাবে এখানে এ দিই, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, এখন এটা যদি আমি একটু ক্যালকুলেট করতে চাই, এটা হবে হচ্ছে বি কস থিটা, ইটা এ মানে কি বলতো? এ ভেক্টর ডিভাইড বাই এর মান, তাহলে এ ডিভাইডেড বাই এ, এভাবে আমরা লিখতে পারি, রাইট? এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এটা ছিল এ এর উপর বি এর উপাংশ। খেয়াল কর, এটা কি ছিল? এ এর উপর বি এর উপাংশ। আমি যদি সেম ভাবে উল্টাটা লিখতে চাই, অর্থাৎ বি এর উপর এর উপাংশ, বি এর উপর এ এর উপাংশ সমান সমান, খেয়াল করো এখানে আরো কিছু টার্ম আসবে, আমি দেখাবো আস্তে আস্তে। দেখো, বি এর উপর এ এর উপাংশ মানে কি বলতো? প্রথমে ভ্যালুটা হবে এ কস থিটা, এবং যে ইটা হবে কার উপরে? বি এর উপর, তাহলে এটা হচ্ছে ইটা বি, রাইট? তাহলে এটার যে ভ্যালু সেটা হচ্ছে এ কস থিটা বি ডিভাইডেড বাই বি, এটা হচ্ছে আমাদের উপাংশ। এটা কিন্তু আমরা বেসিক থেকে আলোচনা করতেছি। আচ্ছা, এখন এই জিনিসগুলা আমাদের, তুমি যদি একটু এইখানে দেখো, সব জায়গায় যে থিটার মান যেটা আছে, থিটার মানটা অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে না। তাহলে এই ফর্মে তুমি যদি লম্ব বিক্ষেপের মানটা বের করতে চাও, আবেই বলি লম্ব বিক্ষেপ যেহেতু স্কেলার রাশি, তো পরীক্ষাতে আসলে লম্ব বিক্ষেপের মানটা জানতে চায়, কারণ এখানে তার ডিরেকশন নাই। তাহলে বি কস থিটা, এই থিটার মান অনেক সময় জানা থাকে না, তারপরও আমাদের এটা বের করতে হয়। মানে করো দুইটা ভেক্টর দিয়ে দিছে, ধরো এ ভেক্টর এত, বি ভেক্টর এত, তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এরকম যদি দিয়ে থাকে, তাহলে এইটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে। কিভাবে? দেখো, তুমি এই জায়গায় কিন্তু একটা টার্ম আসে, সেটা কি বলতো? কস থিটা। খেয়াল করো, এখানে একটা টার্ম আসছে, সেটা কি বলতো? কস থিটা। এখানে একটা টার্ম আসছে, সেটা কি? কস থিটা। আমরা জানি কস থিটা জানি কখন আসে? ইস চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে। কোথায় পড়েছি? ডট গুণনে পড়েছি। তাহলে তুমি যদি এইখানে দেখো, আচ্ছা কোথায় লেখা যায়, তুমি যদি একটু এখানে খেয়াল করো, আমি একটা প্রসেস তোমাকে দেখাই।
তুমি যদি এ ডট বি করো তুমি পাচ্ছ হচ্ছে এ বি কস থিটা। দেখো এখানে আছে বি কস থিটা, তুমি যদি এখান থেকে বি কস থিটা লিখতে চাও তোমার কাছে হচ্ছে আসে এ ডট বি ডিভাইড বাই এ মানে হচ্ছে এর মান আর কি। তাহলে এই জিনিসটা আমি আসলে এখানে লিখতে চাচ্ছি, এই জিনিসটা আমি আসলে এইখানে লিখতে চাচ্ছি। তাহলে এইখানে যে আমি লিখি, আমি যে জিনিসটা পাচ্ছি দেখো খেয়াল করো, এখানে আমি পাচ্ছি এ ডট বি ডিভাইডেড বাই এটা কি হবে বলো তো? আচ্ছা আমি প্রথমে আগে এটা একটু বলি, তাহলে এটা আমি মনে রাখবো কিভাবে। এর উপর বি এর লম্ব বিক্ষেপ, প্রথম বলছে বি এর লম্ব বিক্ষেপ, তাহলে বি কস থিটা, বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা, এবং সেটা তুমি যদি ডট গুণন আকারে লিখতে চাও বি এর লম্ব বিক্ষেপ, প্রথমে যেটা করবা উপরে এ ডট বি লিখবা, উপরে দুইটা ভেক্টরে ডট গুণ করবা উপরে, ডিভাইডেড বাই যার উপর সেটা যাবে নিচে, যার উপর সেটা যাবে নিচে, উপর থেকে নিচে যায় মনে রাখবা। বি এর লম্ব বিক্ষেপ দেখে বি কস থিটা, কিন্তু তুমি যখন ডট করতেছো এ ডট বি, আর যার উপর সেটা যাবে নিচে এ। তাহলে দেখো এখানে কি আছে, বি এর উপর এ লম্ব বিক্ষেপ কার? এর, এই জন্য এ কস থিটা। আর আমি যদি এই ফর্মে লিখতে চাই, উপরে আমি কিছু দেখবো না, আগে আমরা এ ডট বি লিখে নিব, এরপরে দেখবো কার উপরে? বি এর উপর, তাহলে নিচে যাবে হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। এই প্রসেসে আমরা শর্টকাট বলবো না, এটা হচ্ছে আমাদের ফর্মুলার মতোই আর কি। তো এইভাবে আমরা লম্ব বিক্ষেপটা বের করতে পারি। তাহলে লম্ব বিক্ষেপের যেহেতু আমরা আরেকটা ভ্যালু পাচ্ছি, সেটা কিন্তু আমরা এই পাশেও লিখতে পারি। তাহলে এই পাশে যদি আমি লিখি, এটা মুছে দিই, হ্যাঁ, তাহলে এইখান থেকে যে জিনিসটা আসবে বি কস থিটা যেটা ছিল, খেয়াল করো বি কস থিটার জায়গায় কিন্তু আমি লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু ইটা এ। খেয়াল করো এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি তোমাকে বলি। প্রথমে বলছে এ এর উপর বি এর উপাংশ, তাহলে বি এর উপাংশ মানে বি কস থিটা ইন্টু ইটা এ, কারণ এ এর উপর, সো ইটা এ। আর যখন তুমি উপাংশ বের করতেছো, মানে তুমি যখন ডট গুণ দিয়ে করতে চাচ্ছ, তাহলে উপরে আগে এ ডট বি লিখে নিব, তারপরে কার উপর? এ এর উপর, এই জন্য নিচে এ। আর ইটা এ কেন হলো? এ এর উপরই তো উপাংশটা হচ্ছে, এই জন্য ইটা এ। আচ্ছা এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, কি আসতেছে বলো তো? এ ডট বি ডিভাইড বাই এ, এই পাশে কি আসে খেয়াল করো তো, এখানে আসে হচ্ছে এ ডিভাইডেড বাই এ, এরকম একটা জিনিসপত্র আসে। তো তোমার কখন কোনটা দরকার হবে এটা বোঝাটা অনেক কঠিন, তো সবগুলাই আমরা জেনে রাখবো যাতে আমাদের সমস্যা না হয়। সেমভাবে যদি আমি দ্বিতীয়টা বের করতে চাই, বি এর উপর এ রূপাংশ মানে এ কস থিটা ইন্টু ইটা, বি এর উপর যেহেতু ইটা বি, তাহলে আমি যদি ওই ফর্মটা লিখতে চাই, প্রথমে আমরা এ ডট বি লিখে নিব, এরপরে কার উপর? বি এর উপর, তাহলে বি ইন্টু ইটা বি। এটা আমি আর এই ফর্মে লিখলাম না, একই রকম ভাবে। দেখো তো বুঝতে পারছো কিনা, তুমি এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই দুইটা লেখা যদি এইটা বুঝে থাকো, আমাদের মানে উপাংশের যে বেসিকটুকু ছিল সেটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা ফার্দার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা তো দেখো আমরা দুইটা ভেক্টর ছিল, বিটাকে এতে নিয়ে আসছি, অথবা এটাকে বিতে নিয়ে গেছি, এরকমই কিন্তু করেছি। বিটাকে এতে নিয়ে আসছি, এটাকে বিতে নিয়ে গেছি, বিটাকে এতে নিয়ে আসছি, এটাকে বিতে নিয়ে গেছি। এইবার যদি পরীক্ষাতে বলে যে এই বি ভেক্টরকে এ ভেক্টরের লম্ব দিক বরাবর লম্ব বিক্ষেপ নির্ণয় করো, অর্থাৎ এ ভেক্টরের লম্বের উপর বি এর উপাংশ নির্ণয় করো। এ ভেক্টরের লম্বের উপর মানে এ ভেক্টরতে এইটা, তাহলে এটা লম্ব তো এরকম হবে, তাহলে এই লম্বের উপর বি ভেক্টরের উপাংশ বের করো। এটা এরকম একটা জিনিস পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে তোমাদের এই জিনিসটা তোমরা ভালো করে তুলে নিও, খুব সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করা আছে। আচ্ছা এখন আমি এটা মুছে দিই, ওকে? চিত্রটা মুছবো না, খেয়াল করো, এইবার তোমাকে কোশ্চেন করেছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোশ্চেন করছে এ ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। কি বলছে? এ ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে এ ভেক্টরের যে লম্ব সেটা কিন্তু কোনটা হবে বলো তো? এ ভেক্টরের লম্ব সেটা ধরলাম এইটা, তাহলে তোমাকে এই দিক বরাবর লম্ব অভিক্ষেপটা বের করতে বলেছে।
এই দিক বরাবর লম্ব বিক্ষেপ বের করতে বলেছে। তাহলে এই দিক বরাবর যে লম্ব বিক্ষেপ সেইটা হবে, প্রথমে বলে নিই কার অভিক্ষেপ, বি এর। তাহলে বি কস, দেখো বিটা কিন্তু এইবার এই পাশে গেছে, তাহলে এই কোণটা কত বলো তো, 90 মাইনাস থিটা। তাহলে বিটাকে তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি হবে বলো তো, বি এর ছায়া কিন্তু এরকম করে পড়বে। এখন খেয়াল করো, তাহলে এইখানে আমার যে বি এর ছায়া, যেহেতু এ ভেক্টরের লম্ব বরাবর অর্থাৎ এই বরাবর আমি ছায়া বের করতেছি, তাহলে যে বি এর ছায়া সেটা কিন্তু হবে বেসিক্যালি এতটুকু। খেয়াল করো, এতটুকু, রাইট। তাহলে এইটার ভ্যালু কি হবে, বি কস, এবং বিটা কতটুকু কোণ উৎপন্ন করতেছে, 90 মাইনাস থিটা। তাহলে এই জায়গায় হবে 90 মাইনাস থিটা। আশা করি বুঝতে পারছো। বি এখানে এরকম যাচ্ছে, তাহলে এদিক বরাবর যেতে তার মাঝখানে কতটুকু কোণ যেতে হলো, 90 মাইনাস থিটা। এই জন্য 90 মাইনাস থিটা হতো। যখন এ বরাবর ছিল তখন বি যখন এতে নামছে তখন সে থিটা কোণ উৎপন্ন করছে, এই জন্য তখন বি কস থিটা হয়েছে। যেহেতু এ এর লম্ব বরাবর, বি এর লম্ব বিক্ষেপ হবে বি কস, বি এর যেহেতু বি কস কতটুকু কোণ উৎপন্ন করছে, 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা, এটা আলটিমেটলি আসে হচ্ছে বি সাইন থিটা। ঠিক আছে, বি সাইন থিটা। আচ্ছা, বি সাইন থিটা। খেয়াল করো, আমরা কিন্তু সাইন থিটা দেখে আবার একটা ফিলিংস পাচ্ছি, রাইট? ক্রস গুণন ফিলিংস পাচ্ছি। তাহলে আমরা জানি ক্রস গুণন যদি করি, এ ক্রস বি, এটা মানে কি বলতো, এ বি সাইন থিটা ইন্টু ইটা। এইখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই যে ইটাটা আছে, খেয়াল করো এইখানে যে ইটা আছে, এই ইটাটা কি বলতো, এই যে ইটা দেখতেছো, সেই ইটাটা কি আসলে বুঝো। এইখানে যে তুমি ইটা লিখেছো, সেই ইটাটা হচ্ছে এ বি দুইটা ভেক্টরের সাথেই লম্ব, অর্থাৎ এ বি সমতলের সাথে লম্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি বি সাইন থিটা নিয়ে আসো, এটা আসে হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ইটা। তো এই ফর্মটা কিন্তু আমাদের জন্য কমপ্লেক্স হয়ে যায়, কারণ আমরা আসলে ইটার ডিরেকশন অনেক কিছু বের করতে হয়, বুঝতেই পারতেছো। এখন কথা হলো যে ইটা যেটা আছে, মানে আমি বলতে চাচ্ছি 1 ডিভাইডেড বাই ইটা। খেয়াল করো, 1 ডিভাইডেড বাই ইটা, এই যে জিনিসটা তুমি পাচ্ছ, এই যে 1 ডিভাইড বাই ইটা, এই জিনিসটা মানে কিন্তু আসলে ইটাই হচ্ছে। কেন হচ্ছে বলো তো, এই জিনিসটা মানে কেন এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ভুলে যাও, এটা লাগবে না, এটা পরে দেখবো আমরা আসলে এইভাবে আসলে এটা বেরই করা হয় না, বের করার সিস্টেম আলাদা। তা আমি আগে তোমাকে এটা লিখে দিচ্ছি আর কি, এ ক্রস বি ডিভাইড বাই এ ইটা। এখন কথা হলো, ইটা তো আমাদের এখানকার এই ইটাটা বের করা কিন্তু ঝামেলা। ঠিক আছে, এই ইটাটা কিন্তু তোমার অভিক্ষেপের জন্য আসে নাই, এই ইটাটা আসছে হচ্ছে এইখান থেকে। এই ইটাটা হচ্ছে এ ক্রস বি দুইটারই সাথে লম্ব। এখন তুমি কিন্তু জিনিসটা কমপ্লেক্স করে ফেলছো। কিভাবে? এটা ছিল স্কেলার, বি কস 90 মাইনাস থিটা একটা স্কেলার ছিল, বি সাইন থিটা এটাও স্কেলার ছিল, এখানে তুমি ভেক্টর নিয়ে আসছো, স্কেলার থেকে ভেক্টরে আনছো। তো আমি কখনোই দেখবা না যে কোনো জায়গায় স্কেলার থেকে ভেক্টর নিয়ে এসে ম্যাপ করা হয়। এই জন্য এই প্রসিডিউর যেটা আছে এটা আমরা ফলো করি না। তাহলে দেখালাম কেন? দেখালাম যাতে তোমাদের মনে কোশ্চেন না আসে যে তাহলে আমি এটা কেন ক্রস গুণন দিয়ে করলাম না। তারপর তুমি এটা লিখে রাখতে পারো, কিন্তু এটা আসলে কোনো ব্যবহারই হয় না, কারণ আমরা মানে স্কেলার ইউজ করা সোজা না ভেক্টরের থেকে। তাহলে স্কেলার থেকে কেন ভেক্টর আনবো এমনি, রাইট? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই প্রসিডিউর যদি ইউজ করা না হয় তাহলে এখানে আসলে কোন প্রসিডিউর ইউজ করা হয়? এখানে আমরা সিম্পলি বি সাইন থিটা এইটাই ইউজ করে থাকি। এটার কোনো শর্টকাট বা আরও কোনো সিম্পলেস্ট ফর্ম নাই, এটাই সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এই একই জিনিস তুমি যখন, এটা তো তোমাকে তো সোজা লাগার কথা, এই একই জিনিস যখন আমি উপাংশে ইউজ করি তখন এই জায়গায় এসে ঝামেলাটা বাজে, কারণ বি সাইন থিটার পরে আবার একক ভেক্টর আসে, তাই না? এই জিনিসটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। খেয়াল করো, এইখানে একটু ঝামেলা আছে। তুমি যখন লম্ব বিক্ষেপে তো তোমার ডিরেকশনের ঝামেলা নাই, মানে এখানে এইটার দেখার ঝামেলা নেই, কিন্তু তুমি যখন উপাংশ লিখতেছো এইটার যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে একটা একক ভেক্টর নিতে হয়। তাহলে আমি তোমাকে দেখাই, এই পাশে এখন একটু ঝামেলা তোমাদের হওয়ার কথা, এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ঝামেলা ফেস করতে হয়। আমি তাহলে এখন বলবো যে এ ভেক্টরের লম্ব বরাবর বি এর, এ ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের উপাংশ, এটা কত হবে? খেয়াল করো, এ ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের উপাংশ কত হবে? আচ্ছা, তাহলে এটার লম্ব ধরলাম এইটা, তাহলে এটার যে ছায়া সেটা এতটুকু হচ্ছে, অর্থাৎ এই দিক বরাবর, রাইট?
এদিক বরাবর হচ্ছে। আচ্ছা ভালো কথা, প্রথমে যে মানটা হবে সেটা হচ্ছে লম্ব বিক্ষেপের মান, অর্থাৎ বি সাইন থিটা। ইটস ওকে, এটা ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হয় এইখানকার যে ইটাটা আছে সেই ইটাটা নিয়ে। মনে আছে আগেরবার যখন বলছিলাম যে এ এর দিকে তখন যে ছায়াটা ছিল সেটা এ এর দিকে পড়ছিল, তখন এটাকে আমরা ইটা এ বলতাম। কিন্তু এখন কিন্তু এ এর দিকে ছায়াটা নাই, ছায়াটা হচ্ছে এ এর সাথে লম্ব বরাবর, এ এর সাথে লম্ব বরাবর। তাহলে এই ইটাটা হবে এ এর লম্ব, অর্থাৎ এ এর লম্ব বরাবর একক ভেক্টর, অর্থাৎ এই দিক বরাবর যে একক ভেক্টর ইটা পাচ্ছ সেই ইটাটাই হচ্ছে এখানকার ইটা। এই যে এখানে যে একটি ইটা পাচ্ছ এই ইটাটাই হচ্ছে এখানকার ইটা। বুঝতে পারছো? এটা কিন্তু তুমি ডিরেক্টলি এ এর ভেক্টর ডিভাইড বাই এর মান লিখতে পারবা না, কারণ এই ইটা ভেক্টর কিন্তু এ এর একক ভেক্টর না, কারণ এ এর লম্ব বরাবর, অর্থাৎ ছায়াটা হচ্ছে এ ভেক্টরের সাথে লম্ব বরাবর যেটা আছে সেই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যে ইটা হবে সেটাই হচ্ছে সেই ইটা, রাইট? এই হ্যাট দেই না, দেখছো? বড় মারাত্মক একটা ভুল করছিলাম, এটা কোনোদিন করবা না, এটা বুঝতে পারছো? আচ্ছা এখন কথা হলো যে এইভাবে লিখলে তো পরীক্ষাতে হবে না, আমরা একটু সিম্পলেস্ট ফর্মে আনতে চাই, রাইট? এখন যে সমস্যাটা আমাদের হচ্ছে, আমি এ বরাবর একক ভেক্টর তো জানি, ভালো কথা, কিন্তু এ এর লম্ব বরাবর একক ভেক্টর কেমনে বের করব? খেয়াল করো, এ বরাবর একক ভেক্টর আমি জানি, কিন্তু এ এর লম্ব বরাবর একক ভেক্টরটা আমি কিভাবে বের করব? এই যে পাশে যে একক ভেক্টরটা আছে সেই একক ভেক্টরটা বের করব কেমনে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এটা বের করার ওয়ে কি? আচ্ছা, এটা বের করার ডিরেক্টলি কোনো ওয়ে নাই। যদি তোমার এখানে এ ছাড়া আরেকটা ভেক্টর দিয়ে দিত যে ভেক্টরটা এ এর সমতলে আছে, তাহলে তুমি এ ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে পারতা। এন্ড বলতে পারো ভাই আমি ক্রসগুলো ইউজ করি, এখানে এ আছে এখানে বি আছে, দুটাকে ক্রস করে এ বরাবর লম্ব একক ভেক্টর বের করি। মানে তোমরা অনেকে বলতে পারো যে এখানে তো দুইটা ভেক্টর আছেই, একটা এ আছে একটা বি আছে, তাহলে এ কে বি দিয়ে ক্রস করি, করে যে লম্ব একক ভেক্টর হচ্ছে সেটা তো এর সাথে লম্ব হবে। মানে এ কে তুমি ক্রস করলে যে ভেক্টর হচ্ছে সেটা তোমার এর সাথে তো লম্ব হচ্ছে, তাই সেদিক বরাবর এটা ধরি, তোমরা অনেকেই বলতে পারো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই যে বিটা যেটা দেখতেছো এটা যে এর সাথে বা এর সমতলেই আছে, এটা বুঝলা কেমনে? এ যে প্লেনে আছে বিটা যে সেই প্লেনে আছে এটা কিন্তু কোথাও লেখা নাই, তাই তুমি এ ক্রস বি করে লম্ব একক ভেক্টর বের করতে এখানে পারবা না। তাহলে তোমার আরেকটা কন্ডিশন না দিয়ে দিলে তুমি এখানে ইটা এর উপর যে লম্ব ভেক্টরের কথাটা লিখেছি এটা তুমি, অর্থাৎ এই ইটাটা বের করতে পারবা না। তাহলে বের করতে না পারলে তো এইভাবে তো আর পরীক্ষায় লেখা যাবে না। তাহলে এটা কেমনে করবো বলো? উপাংশ দিয়ে তাহলে এইভাবে হচ্ছে না, তাহলে এটা কিভাবে আমরা করতে পারি? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এইটা আমরা এই জায়গাটা থেকে, অর্থাৎ আমাদের একক ভেক্টরের কনসেপ্ট থেকে সুইচ করে আমরা এখন সামান্তরিকের কনসেপ্ট ইউজ করে এই ম্যাথটা সলভ করব। কিভাবে দেখো, সামান্তরিকের কনসেপ্ট ইউজ করে ম্যাথটা সলভ করব। এই জায়গাটাতেই আমার লম্ব বিক্ষেপের সাথে উপাংশের একটা পার্থক্য চলে আসে, বুঝতে পারছো? লম্ব বিক্ষেপের সাথে উপাংশের একটা পার্থক্য চলে আসে। তাহলে এই চিত্রটা আমি আরেকবার আঁকাই, ওকে? আশা করি বুঝতে পারছো যে কেন এই কাজ হলো। তাহলে এদিক বরাবর আমার ছিল এ, এদিক বরাবর আমার ছিল এ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিক বরাবর আমার ছিল এ, রাইট? এবং এই দিক বরাবর আমার ছিল বি। এই দিক ছিল এ, এইদিকে ছিল আমাদের বি। এই যে দুইটা ভেক্টর তুমি দেখতেছো, এই দুইটা ভেক্টর আসলে এইটাই, আমি জাস্ট এটাকে আরেকবার সহজভাবে আঁকানোর জন্য লিখেছি। এবং বলছে যে এই বি ভেক্টরের, আচ্ছা বি ভেক্টরটা একটু ছোট করে দিই, নাহলে আমাদের জিনিসটা আঁকাতে বোঝাইতে সমস্যা হতে পারে। এখন এটার যে লম্ব বিক্ষেপ, অর্থাৎ এর উপর লম্ব, মানে এই যে এর উপর লম্ব বরাবর, তাহলে এটার ছায়া পড়বে এটা লম্ব বরাবর, রাইট? এটা লম্ব বরাবর ছায়া পড়তেছে, অর্থাৎ এইখানকার এই দিকে যে লম্ব বিক্ষেপটা পাচ্ছ সেটা বেসিক্যালি এই দিকে হচ্ছে, খেয়াল করো, সেটা বেসিক্যালি এই দিকে হচ্ছে। এবং এটা তো আমার থিটা দেওয়া আছে, রাইট? এবং এটা তো এ এবং এটা হচ্ছে বি। আমি আবার বলি চিত্রটা আমি কি করছি, আমি জাস্ট এটাকে এখানে আবার আঁকাইছি, এটা এ এটা বি। এর লম্ব বরাবর বি এর উপাংশ, তার মানে এর লম্বটা আঁকাই নিছি, বি এর উপাংশ হচ্ছে এতটুকু, এই যে লাল দাগ, লাল দাগ যে টিক চিহ্নটা দিছি এইটা, রাইট? আচ্ছা, এখন এই যে ভেক্টরের মানটা, অর্থাৎ এইটা যে ভেক্টর সেটা ধরে নিলাম আমি সি ভেক্টর। এই যে সি ভেক্টর এটাই আমাকে বের করতে হবে, এই যে সি ভেক্টর এটা আমাকে বের করতে হবে। অনেকে কনফিউশনে পড়ছে, আমি আবার বলি, দেখো দুইটা ভেক্টর আছে এ আর বি, বলছে যে এ এর লম্ব বরাবর বি এর উপাংশ বের করো। এ এর লম্ব বরাবর বি এর উপাংশ, তাহলে এ এর লম্ব কোনটা বলো তো? এইটা।
তাহলে বি এর উপাংশ মানে কি, সে কিন্তু এই লম্ব বরাবর এইদিকে যায় ছায়া ফেলবে, রাইট? তাহলে বিটা যায় এইদিকে ছায়া ফেললো, ছায়া ফেললে এইখানে যে এতটুকু উৎপন্ন হলো না, এই যে এখান থেকে এতটুকু, এই যে এতটুকু যে উৎপন্ন হলো সেটাই হচ্ছে আমার সি। সেটাই আমি বড় করে দেখাইছি, এটা হচ্ছে আমার সি, এতটুকু হচ্ছে আমার সি। আমাকে তো এই ভেক্টরটাই, উপাংশ তো একটা ভেক্টর, তাহলে এই সিটাই হচ্ছে আমাদের সেই উপাংশ ভেক্টর। তাহলে এই সি এর মানটা, এই সি এর ভ্যালুটাই আমাকে বের করতে বলছে, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আমি সামান্তরিক সূত্র থেকে কেমনে বের করবো? খেয়াল করো সামান্তরিক সূত্রে কি ছিল, আমরা সামান্তরিক সূত্রের সাথে যদি একটু মিলাই, একটা কণা আছে, ওই কণার সাথে দুইটা সন্নিহিত বাহু আছে। আমি দেখো ধরলাম এ একটা সন্নিহিত বাহু, সি একটা সন্নিহিত বাহু। তুমি বলতে পারো যে ভাই এখানে তো কোণের মান 90 ডিগ্রি, মনে আছে সামান্তরিকে একটা কেস পড়াইছিলাম, সেইখানে এ এবং বি দুইটা কোণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল, তো হোয়াই নট, হতেই পারে, তাই না? তাহলে এখানে একটা এ আছে, এখানে একটা সি আছে, তাহলে এই দুইটা ভেক্টর যদি কাজ করে, এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে বি। আবার দেখো এখানে এ আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে সি আছে, একটা কণার উপরে এ কাজ করতেছে, সি কাজ করতেছে। তাহলে দুইটা বল যদি বা দুইটা ভেক্টর যদি কাজ করে, এই দুইটা কণার উপরে যে ভেক্টরের লব্ধি হবে সেটা হচ্ছে বি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে বি সমান সমান এ প্লাস সি, বি সমান সমান এ প্লাস সি। এখান থেকে আমাকে বের করতে হবে সি এর ভ্যালু, সি এটা সমান হবে বি মাইনাস এ। মনে আছে আমি তোমাদের একটা জিনিস পড়াইছিলাম, কি পড়াইছিলাম? আমি সামান্তরিকে দুইটা ভেক্টর যোগ করলে তো সামান্তরিক সূত্রটা আসে। এখন দুইটা ভেক্টরকে যদি আমি বিয়োগ করি তাহলে কি করব? বলছি না যে এই জিনিসটা আমাদের কাজে লাগবে, এখন আমাদের সেই জিনিসটা কাজে লাগবে। খেয়াল করো আমার এখানে বি মাইনাস এ আছে, আমার সি বের করতে হলে বি মাইনাস এ আছে। এখন বি এর আগে তো প্লাস আছে, তার মানে বি এর ডিরেকশন আমাদের ধরা ঠিক আছে। আমি এর আগে আবার বলছি যে ভেক্টরের আগে মাইনাস থাকার অর্থ হচ্ছে তুমি যেদিকে ডিরেকশন ধরছো ডিরেকশনটা তার ঠিক অপোজিট দিকে। তাহলে তুমি এ ডিরেকশন এইদিকে ধরছো, যেহেতু মাইনাসে আছে তোমাকে আসলে এখানে যে ডিরেকশন সেটা ধরতে হবে এই দিকে, রাইট? এই দিকে ধরতে হবে। এখন তুমি যদি এখান থেকে সি এর ভ্যালুটা বের করতে চাও, এখান থেকে তুমি যদি সি এর ভ্যালুটা বের করতে চাও, তাহলে সি স্কোয়ার সমান সমান কি হবে বলো তো? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ভাই কি হলো, কোত্থেকে আসলো এটা? মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে দেখে, হ্যাঁ তোমাদেরকে বলছিলাম যে আর সমান সমান যদি a মাইনাস বি হয়, তাহলে আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা হয়, যে আলফা যেটা সেটা ছিল এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এরকম ছিল মনে আছে? এখানেও সেম কাজ করছি, দেখো সি সমান বি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাস 2ab cos থিটা। cos থিটা কেন হলো? এই থিটাটা কি বলো তো? বি এবং এ এর মধ্যবর্তী কোণ, বি এবং এর মধ্যবর্তী কোণ থিটা, এই জন্য থিটা। তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারি সি সমান সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। বুঝতে পারছো? cos থিটা। এখান থেকে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এখন সি এর ভ্যালু পেয়ে দিতে হবে না, সি এর ডিরেকশনটা বের করতে হবে, রাইট? সি এর ডিরেকশনটা বের করতে হবে। তাহলে সি এর ডিরেকশন কিন্তু আমাদের আলাদাভাবে আসলে বের করার প্রয়োজনই নাই। কেন? দেখো তুমি কিন্তু চিত্র থেকেই বুঝতে পারতেছো এই সিটা হচ্ছে আসলে এর সাথে লম্ব। তাহলে আমি লিখবো যে সি এর যে মানটা হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এটা ছিল এটার মান, এবং এটার দিক হবে এর সাথে লম্ব। দেখছো এই কনসেপ্ট ইউজ করলে আমাদের একক ভেক্টরটা লাগে না। আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা কেন একক ভেক্টর থেকে সুইচ করে সামান্তরিক সূত্রের মাধ্যমে এইটার লম্ব উপাংশ বের করতে হয়। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা তোমাদের লেভেলে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের জন্য, এবং আসতেই পারে, বুঝছো? আসার মতো একটা জিনিস। দেখো তোমাদের যেটুকু তোমরা জানো তোমাদের বেসিক থেকে কিন্তু আসছে। আশা করি এই উপাংশ এবং লম্ব বিক্ষেপের যে বেসিক ক্লাসটুকু ছিল এটা তোমাদের আর কোনো সমস্যা নেই। এরপরে আমরা এই উপাংশের যে বেসিক দেখালাম এইখান থেকে উপাংশের প্রয়োগগুলো আমরা দেখব। প্রথম প্রয়োগ যেটা আছে সেটা হচ্ছে মানে লম্ব বা লম্ব দিক বরাবর উপাংশ, আরেকটা হচ্ছে যে কোনো দিক বরাবর উপাংশ, অর্থাৎ উপাংশ সূত্র, যেটা আমাদের বই উপাংশ সূত্র বলা হয়েছে। এই জিনিসগুলো আমাদের বইতে নাই, কিন্তু বেসিকগুলো এখান থেকেই আসে। বুঝতে পারছো? বেসিকগুলো জাস্ট এখান থেকেই আসে। এখন আমাদের অ্যাপ্লাই করার জন্য উপাংশ সূত্র আমরা শিখবো নেক্সট ক্লাসে।
তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের কাজ হচ্ছে সবাইকে শেয়ার করে দাও, আর এই ক্লাসটা বারবার দেখো, কারণ এই ক্লাসের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ক্রিটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে? আমাদের এনডিসিতে এখানে অনেকগুলো কোশ্চেন আসছিল এই একটা ক্লাস থেকে, তো বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট একটা টপিক। তো সবাই ভালো থাকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।